ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আবার সেই ম্যারাথন শুনানি আজকেও রয়েছে। অনেকে বিরক্তি প্রকাশ করছেন, অনেকে ধৈর্য হারিয়ে ফেলছেন যে একই মিথ্যা কথা আর কতদিন। কান পচে গেছে যোগ্য বঞ্চিত প্রার্থীদের, যারা দীর্ঘদিন এই মামলার সাথে যুক্ত হয়ে রয়েছেন, প্রায় 2 বছর অপেক্ষা করছেন তাদের কবে পালা আসবে বলার জন্য, যেখানে গিয়ে আসল সত্যটা গোটা পশ্চিমবঙ্গের সমস্ত আনাচে কানাচে সমস্ত মানুষ জানতে পারবেন যে শিক্ষকতা কারা করছেন প্রাথমিক স্কুলে, কারা তারা, কি করে তারা পেলেন চাকরি। একটা রিজার্ভেশন রুল, একটা পিটিএ রুলস সব ভায়োলেশন করে ইচ্ছা খুশি র্যান্ডামলি ঢোকানো হয়েছে। এমন একটা কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছিল যে কোম্পানি জানেই না প্যানেল কী করে করতে হবে, সেই প্যানেল নাকি অ্যাপ্রুভ হয়েছে, এমনও দাবি এসছে। সেই প্যানেল বিভিন্ন ডিপিএসসির দেওয়ালে দেওয়ালে টানানো হয়েছে। একদিন ছিল দক্ষিণবঙ্গ থেকে উড়ে উড়ে মানুষ উত্তরবঙ্গে গিয়ে তারা দেখে আবার উড়ে উড়ে চলে এসছে বাড়িতে। প্রাথমিক শিক্ষা পর্ষদের রুল মোতাবেক প্যানেল পাবলিশ করার কথা, তাদের কাছে নাকি দেওয়াল ছিল না, মানে তাদের ওই বিল্ডিংয়ে অত বড় দেওয়াল ছিল না যেখানে 20টা ডিপিএসসির প্যানেল একবারে টানাবে, তাই প্রত্যেকটা ডিপিএসসিতে গিয়ে গিয়ে তারা প্যানেল টানিয়ে দিয়েছে, এমনই দাবি করছেন বিভিন্ন আইনজীবীরা। তো সেই মামলায়, সেই যে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলা, একদিকে ম্যাট 41 ভার্সেস ক্যান 101, 10 টাকা ছেড়েই দিন, 91 বঞ্চিতের তরফ থেকে ক্যান অ্যাপ্লিকেশন হয়েছে। বঞ্চিতের তরফ থেকে ক্যান অ্যাপ্লিকেশন হয়েছে, মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা বেড়েছে, মানুষ নিজের ইচ্ছায় কোর্টে গেছে, মামলা করেছে, কারণ দুর্নীতিবিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ছাপিয়ে গেছে মামলায় জয়ীকে এখান থেকে পরিষ্কার, 41টা মাত্র ম্যাট, যারা অ্যাপিলেন্ট ওখানে গেছেন, ইন সার্ভিসটা 41টা ম্যাট, আর ক্যানের সংখ্যা 101, তার মধ্যে 10টা ছেড়ে দিন, 91টা ক্যান। 32,000 মামলায় ইন সার্ভিসদের 11 দফা শুনানি কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে। সেই সাথে সাথে বঞ্চিতদের 11 দফা শুনানি যদি পার্সিয়ালিটি না হয়, যদি 11 দফা শুনানি করাতে দেওয়া হয়, তাহলে অনেক আসল তথ্য এখানে উঠে আসবে এবং অনেকে সহ্য করতে পারবেন না। এত বড় সত্য বিশ্বাস করে সহ্য হবে না, সহ্য হবেই না। তার পাশাপাশি ডিভিশন বেঞ্চে কী রায় হবার দিকে এগোচ্ছে সেটাও আজকে আপনাদের এই ভিডিওতে খানিকটা বলে দেব, যাতে করে বুঝতে পারবেন যে আগামীতে ভবিষ্যৎ কী। প্রথম কথা যেখান থেকে আসবো সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার আবহে। আবার ভাবুন, 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে, এবার সব কিছু ছিল, ওই আমার সিট পাওয়া গেছিলো, ও টেম্পারিংটা ধরা গেছে, সব কিছু মোটামুটি সামনে রিফ্লেক্ট হয়েছে। র্যাঙ্ক জাম্পিং থেকে সাদা খাতা সব কিছু আপনারা দেখেছেন। প্রাথমিকে কিন্তু সাদা খাতাগুলো সিবিআই ধরতে পারেনি, এমনভাবে ডিস্ট্রয় করা হয়েছে যেগুলো ধরতে পারেন, তো সেই অংশটা বাদ দিন। রিজার্ভেশন পলিসি, শুধু একটা মাত্র জিনিস আমি দেখাবো কী করে একটা মাত্র জিনিসের উপর ভর করে কী করে গোটা প্যানেলটা উড়ে যাওয়ার মতন জায়গায় চলে আসবে অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 40 নম্বর হিয়ারিং বা 40 নম্বর অর্ডার হয়েছে, এবং জাস্টিস তপব্রত স্যার সেই 28/7/2025 ইনিশিয়াল একটা শুনানি টু বি মেনশন ম্যাটারে ছিল, এবং পরবর্তী ক্ষেত্রে 10-10টা ডেটে শুনানি, এবং আজকেও ইন সার্ভিসের তরফ থেকে শুনানি, সব মিলেমিশে যারা অ্যাপিল্যান্ট আছে তাদের থেকে প্রায় 11টা শুনানি সম্পন্ন হচ্ছে। তো এই 11 দফা শুনানি যদি বঞ্চিতরা পায়, এবং সেখানে যদি 5 জন অ্যাডভোকেট যদি সত্যিই তারা বলার সুযোগটা একটা দিন করে পান, কি হবে এই মামলায়। কারণ যারা দেখতে পাচ্ছেন না, যাদের চোখে ছানি পড়ে গেছে, তাদেরকে যখন ছানি অপারেশন করে দেখানো হবে যে দেখুন এই ইরেগুলারিটিগুলো আছে, যে ছেদ যুক্তিগুলো দেওয়া হয়েছে, সেই ছেদ যুক্তির যা কাউন্টার রেডি আছে, তাতে করে বিচারপতিদের আর মানে পেন চালাতে কোনো অসুবিধা হবে না, সারাক্ষণ পেনটা চলতে থাকবে। দেখবেন এই যে হিয়ারিং যারা করালেন, অনেক কিছু শুনছেন, কথা বলছেন, অনেক কিছু হচ্ছেন, তো তার মধ্যে পেনটা খুব কম চলছে, মানে নোট ডাউনটা খুব কম হচ্ছে, তার কোনো রিলেভেন্ট পয়েন্ট নেই, ফ্যাক্ট নেই, কী নোট ডাউন করবেন পরবর্তী ক্ষেত্রে। যা ভাড়া বকছেন তাই একটু কোনো রকম লিখে রাখছেন, অর্ডার কপিতে তো লিখতে হবে, সমস্ত মেনশন করতে হবে। এখন বঞ্চিতদের যখন বলা শুরু হবে, বিচারপতিদের পেন থামবে না, তার কারণ এত ধরনের ইরেগুলারিটি এখানে আছে। ওই যে বলছে না 269-94 না, 2208, 2208, 871, 13,372, এগুলো কী তো তখন বুঝতে পারবেন।
তো এই যে 11 দফা শুনানি যদি বঞ্চিতদেরও বলতে দেওয়া হয় যে ওরাও 11 দিন বলুক, বা ধরে নিন 2 দিন ছাড় দেওয়া হোক, 9 দিন তো বলতে দেবে। 9টা দিন বললে এই মামলা থাকবে না, এই মামলা হামলা হয়ে যাবে। তার কারণ এত কিছু আছে এই মামলায়, এত দিক দেখানোর আছে, সব কটা দিকের মানে এতগুলো পয়েন্ট আছে, যার একটি পয়েন্টে যদি আপনি তুলে ধরেন তাহলে প্যানেল মানে বাতিল আটকানো যাবে না। কারণ জাস্টিস গাঙ্গুলি অর্ডার দিয়েছেন, হয়তো অর্ডার দিয়েছেন, অর্ডারে কিছু গাফিলতি থাকতে পারে, যেমন এসএসসি অনলাইনে কিছু লেখেননি, তিনি তার মতন করে অর্ডারগুলো দিয়েছেন। বাট একটা অর্ডারের ক্ষেত্রে যদি অন্য কোনো বিচারপতির যদি অর্ডার দেখেন, তো দেখবেন বিভিন্ন এসএসসি রেফারেন্সগুলো টানা হয় এবং সেই অর্ডারগুলো খুব পোক্ত হয়, শক্ত হয়। জাস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্সার যেমন অর্ডার করেন তখন একাধিক এসএসসি সাইটেশন করা হয় তার অর্ডারের মধ্যে। জাস্ট অমৃতা সেনে যখন অর্ডার করে একাধিক বিষয়ে সাইটেশন করা হয়, কিন্তু এক্ষেত্রে এসএসসি গাঙ্গুলি নিজের মতন করে নিজে দিয়েছেন। এবং একটা শকিং ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, যখন কোনো বিচারপতি, যখন আপনি কোর্ট থেকে কোনো একটা অর্ডার ডাউনলোড করবেন, তখন জাস্টিস গাঙ্গুলির হিসাবে গ্রুপ টু ম্যাটার কোনো যদি জাজমেন্ট আপনি সার্চ করুন, একটাই জাজমেন্ট আসবে, সেটা প্রিয়াঙ্কা নস্কর। এটা কেন বললাম পরে আসি, সে বিষয় নেই। যাও, 41টা ম্যাড ভার্সেস 101 ক্যান, 101টি, মানে ভাবতে পারছে, মানে একটা মামলায় 41 ডবল করলে 82 হয়, তার থেকেও ছাপিয়ে গেছে ক্যানের সংখ্যা। কারণ বঞ্চিতরা এখন সজাগ হয়ে গেছে, বঞ্চিতরা। তারা এখনও মামলার সাথে যুক্ত হচ্ছে দিনকে দিন, কারণ তারা মনে করছেন এখান থেকে কিছু একটা হওয়া সম্ভব। কী হওয়া সম্ভব? এক হচ্ছে দুটো তিনটে সম্ভাবনাময় জায়গা আছে। এক হচ্ছে এন্টায়ার প্যানেল বাতিল করে দেওয়া, বাতিল করে দিয়ে নতুনভাবে অ্যাপটিউড টেস্ট ইন্টারভিউ নেওয়া, সেটা একটা পদ্ধতি হচ্ছে, যেটা জাস্টিস গাঙ্গুলি অর্ডার ছিল। সেকেন্ড কী হতে পারে না, এখানে শুধুমাত্র যোগ্যদের চাকরিটা রেখে বাকি অযোগ্যদের বের করে দেয়। এখন অনেক বলছে তার যোগ্য অযোগ্য আপনি ভেদাভেদ করবেন কী করে? কিচ্ছু লাগবে না বস, কিচ্ছুটি লাগবে না, শুধুমাত্র একটা সিঙ্গেল পয়েন্ট, রিজার্ভেশন, যেটা কিনা 18 নম্বর পয়েন্টে জাস্টিস গাঙ্গুলি উল্লেখ করে গেছেন। এবং প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারের রিজার্ভেশন পয়েন্টটা উল্লেখ আছে প্রিয়াঙ্কা নস্করের যে রিট কপিতে। যারা খুঁজে পাচ্ছেন না, যাতে ওই যে বললাম চোখে ছানি পড়ে গেছে, অপারেশন দরকার, তো সেক্ষেত্রেও আছে। শুধু একটা পয়েন্ট যদি রিজার্ভেশন পয়েন্টটাই মানা হয় না, মানে অ্যাকর্ডিং রুলস যদি প্যানেলটা তারা তৈরি করতো, তাহলেই কিন্তু এখানে যোগ্য অযোগ্য ভেদাভেদ হয়ে যেত। কারণ অনেকে আনফিট হয়ে যেতেন, 12 থেকে 13,000 প্রার্থী যারা এই প্যানেলে ফিট হতে পারতেন, স্কুলেই যেতে পারতেন না কোনো দিন। কারণ সেই সময় যেভাবে নিয়োগ প্রক্রিয়া চালানো হয়েছিল, তাদের রিজার্ভেশনটা তারা বোঝেনি। আমি প্রাথমিক শিক্ষা পর্ষদের দোষ দিচ্ছি না, এই যে এস্ট্রা বাসু কোম্পানি, তারা জাস্টিস মানে আরসি বাগচির রিপোর্টে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে অ্যাকর্ডিং রুলস নিয়োগ করার জন্য বা প্যানেল বানানোর জন্য, কিন্তু এস্ট্রা বাসু কোম্পানি থার্ড পার্টি এজেন্সি তারা কী করলো, তারা ওই রুলস আর বোঝেনি। তারা জেনারেল, মানে সবাই জেনারেলদেরই বুঝেছে, তারা আনরিজার্ভ, নন এক্সামটেড ক্যাটাগরি মানে আনরিজার্ভ ভেবে নিয়েছে, মানে এরকম বহু টার্ম ওরা বুঝতে পারেনি, যার জন্য গোটা প্যানেলে ঘোটালাটা হয়েছে। এবার শুধু এই রিজার্ভেশন রোস্টার বা রিজার্ভেশন রুল বা 100% রোস্টার বা অ্যাকর্ডিং পিটিআর রুলস 2016 মোতাবেক যদি আপনি এই প্যানেলটাকে রিকাস্ট করতে বলেন, এখান থেকে মানে বাদ হয়ে যাবে 12 থেকে 13,000 ইন সার্ভিস, বিশেষ করে জেনারেল যাবেই। মানে এটা মানাই হয়নি, মানে এটা যে জাস্টিস হিরণময় ভট্টাচার্য বেঞ্চের অর্ডার দেখানো হচ্ছে, বাট সেটাও ছেদ যুক্তি। তার কারণ অলরেডি ডিভিশন বেঞ্চে এই ম্যাটারেই জাস্টিস হরিশ-ট্যান্ডন স্যার একজনকে চাকরি দিয়েছে। কি মর্মে না, সে জেনারেলের থেকে বেশি নাম্বার পেয়েছে, তাকে সেই জায়গায় ফিট করতে হবে এবং তার পরের ব্যক্তি যে হচ্ছে তাকে সমস্ত নোশনের বেনিফিট তার মতন দিতে হবে। এইটা তো অলরেডি সেটেল হয়ে আছে। এবার এরা যে ছেদ যুক্তিটা প্রাথমিক শিক্ষা পর্ষদ ওইখানে দিয়েছে, যেটা হিরণময় ভট্টাচার্য স্যার নিয়েছিলেন, যে নোট 1-এ যে আমি অপশান চুজ করবো, অপশানের ব্যাপারটা তো পরে আসবে, কাউন্সিলিংয়ের সময় অপশান হবে, বাট তার আগেই তো প্যানেল প্রিপারেশন হয়ে গেছিলো। সেটাই জাস্টিস হরিশ-ট্যান্ডন স্যার ধরেছিলেন এবং ধরে আচ্ছা মতন দিয়েছিলেন, এবং আদতে নোশনের বেনিফিট দিয়ে চাকরিটা দিতে বলেছেন, সেই চাকরি করছে সেই প্রার্থী। এখন আপনি ভাবুন না, যে বিষয় নিয়ে রিজার্ভেশনে ধরুন বহু সংখ্যক প্রার্থী, কেমন প্রার্থী ধরে নিয়ে আমি শিলিগুড়ি ডিস্ট্রিক্টের কথা বলছি, যে 12.77 জেনারেলে পেয়েছে, আমি ধরুন ওবিসি বিতে চলে আসি, 16.416 কাট অফ গেছে, আমি বলছি 16.415 ছেলেমেয়ে যে রয়েছে, সে তো জেনারেল কাট অফ ক্রস করে গেছে, সে তো চাকরি পায়নি। 16.4155 ছেলেটাও তো ডিপ্রাইভ, তাহলে সে তো নিশ্চয়ই চাকরি দাবি করবে। আর সেই রকম অর্ডার তো ডিভিশন বেঞ্চ দিয়ে গেছে অলরেডি। এই সংখ্যাটা কত আপনি একবার ভাবুন।
আপনি চলে আসুন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, 11 গেছে জেনারেল কাট অফ। ধরে নিন এখানে যে ওবিসি বি বা ধরুন ওবিসি এ আছে 15,700, তো 15.666999 যারা আছে তারাও তো এইখানে ডিপ্রাইভ হয়ে গেল। তো জেনারেল কাট অফ ক্রস করছে, যেমন এটা অ্যাপেক্স কোর্ট মানে আমাদের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়ে গেছে, তো সে তো ডিপ্রাইভ অ্যাজ মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট দেখুন জেনারেল কাট অফের নাম্বার দেখুন, আর ওবিসি বি এসসি এসটি নাম্বার দেখুন। এসটি তারাও জেনারেল থেকে তাদের কাট অফ বেশি, এটা কী করে আপনি মানবেন? কোন যুক্তিতে আপনি এটাকে রাখবেন? কোনো যুক্তি খাটবে না, কোনো যুক্তি খাটবে না বস। এখানে রিজার্ভেশনটা এরা মানেনি, এরা জেনারেলকে শুধু জেনারেলভাবে জেনারেল কোটাটাকে রেখে দিয়েছে। একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিই, ধরে নিন 800টা ভ্যাকান্সি আছে, জেনারেল 500, এসসি 100, ওবিসি 100, আদনে এসসি, আমি ওবিসি আর ভাগ করলাম না আলাদা করে। এবার ধরুন এসসিদের সাথে ঘটনাটা কী করেছে, যে এসসিরা জেনারেল 500 সিট অর্থাৎ আনরিজার্ভ সিট বা ওপেন ক্যাটাগরির সিট 500 প্লাস নিজের ক্যাটাগরি 100, 600 সিটে কম্পিটিশন করতে পারতো, যে প্রথম 500তে এমআরসি ক্যান্ডিডেট না পেলে নিজের ক্যাটাগরিতে 100তে আসবে, সেটা না করে এসসিদের ওই 100টা সিটের মধ্যে রাখা হয়েছে, তাদেরকে ওই 500 সিটে কম্পিটিশনই করতে দেওয়া হয়নি। তাহলে 500তে না বলে 100, এবার যে 100তে কম্পিটিশন সেখানে এসসি পারতে অনেকে আছে, কাট অফটা ন্যাচারালি বাড়বে, আর 500 সিট সেখানে জেনারেলে যদি সবাই ঢোকে তার কাট অফটা অটোমেটিক নিচে আসবে। এই যদি ঘটা ওবিসির সাথে সেম, ওবিসির যেখানে 600 সিটে কম্পিটিশন করার কথা সেখানে ওদেরকে 100 সিটে কম্পিটিশন করতে দেওয়া আছে। এসটির সাথেও তাই, যেখানে ওরা 600 সিটে কম্পিটিশন করার কথা সেনারেলে ঢুকতে দেয়নি, ওপেন ক্যাটাগরিতে ঢুকতে দেয়নি এবং আনরিজার্ভ সিটে ঢুকতে দেয়নি, ওদের শুধু নিজেদের ক্যাটাগরিতে রেখে দিয়েছে। তো এই যদি একটা মানে ফর্মুলাটা হয়, এন্টার প্যানেল 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 বলা হচ্ছে, এবং সেই প্যানেলগুলি যদি অ্যানেক্স করে প্রার্থীরা মামলা করেছে, সেই প্যানেলে যদি একটা তরুণ যদি স্যার অবশ্য দেখাবেন বা অন্যান্য আরও কয়েকজন আমি জানি যে যারা অ্যাডভোকেট আছে এখানে তারা প্যানেল দেখাবেন, সেম প্যানেল যেখানে সিল নেই, সিগনেচার নেই, কিছু নেই, তারা একটা প্যানেল দেখাবেন। যে প্যানেলটা কী করে পাবলিশ করে সেটা একটা বড় কথা। সেই প্যানেল যখন একটা সাইটেশন হবে মহামান্য ডিভিশন বেঞ্চে, বুঝতে আর বাকি থাকবে না যেটা প্যানেল এটা হতে পারে না, আর এইভাবে চাকরিও হতে পারে না। একটা ফেক প্রসেস, যেটা গতকালকে জাস্টিস স্যার নিজেও বলেছে, একটা ফেক প্রসেসের মধ্যে দিয়ে এতগুলো ছেলেমেয়েকে মানে নিয়ে নেওয়া হলো এবং 8 বছর ধরে টাকা দেওয়া হলো এবং এতগুলো স্যালারি রাজ্য সরকার কোষাগার থেকে এতগুলো স্যালারি অপাত্রে দান করা হলো। সেটা খুব তাড়াতাড়ি দেখা হবে। এটা স্ক্যামের থেকে বড় হচ্ছে এখানে বড় স্ক্যাম বা বড় অনিয়ম, যেখানে গিয়ে এতগুলো টাকা একটা অপাত্রে দান করা হয়েছে, 12 থেকে 13,000 ইন্টু আপনি স্যালারি কষে দিন, 8টা বছর কষে দিন, দেখবেন সংখ্যাটা কত। এই সংখ্যায় অপাত্রে দান করা হয়েছে, এটা স্ক্যাম ছাড়া আর কি, বড় স্ক্যাম, বিগ স্ক্যাম। 32,000। ধন্যবাদ। এই ছিল ভিডিও।